ওয়েলকাম টু ফ্যাবস একাডেমি। আজকে আমরা মূলত এইচএসসি অ্যাকাউন্টিং এর যে বেসিক একদম জিরো থেকে যে কিছুই জানে না এইচএসসি অ্যাকাউন্টিং সম্পর্কে, সেখান থেকে আমরা আলোচনাটা শুরু করব। মূলত আজকে আমাদের যে সেশনটা হবে এটা ইংলিশ ভার্সনদের জন্য। সো ফার্স্ট অফ অল যে বিষয়টা, অ্যাকাউন্টিং এর ব্যাপারে যখনই কেউ কোনো কথা বলে তখনই তার প্রথম যে চিন্তাটা আসে এটা জার্নাল, ডেবিট, ক্রেডিট এই পর্যন্ত। কিন্তু আমরা আজকে অ্যাকাউন্টিং এর যে বেসিক যেখান থেকে সেখান থেকে আমরা শুরু করব। সো অ্যাকাউন্টিং এর বেসিকে যদি আমরা বলি তাহলে প্রথমত আসে হচ্ছে ইভেন্ট। ইভেন্ট কোনটা বা ইভেন্ট কি? ইভেন্ট মানে হচ্ছে যে কোনো কিছু যা ঘটনা বা যা ঘটে সেটাই হচ্ছে ইভেন্ট। তো এই ইভেন্টের মধ্যে হচ্ছে ইভেন্ট হলো টু টাইপসের। ওয়ান ইজ ফাইন্যান্সিয়াল ইভেন্ট, আরেকটা বিষয় সেটা হলো নন ফাইন্যান্সিয়াল ইভেন্ট। যেমন ধরো তোমার একটা বিজনেস আছে, ওই বিজনেসে তুমি একটা প্রোডাক্ট কিনতেছো, সেটা ফাইন্যান্সিয়াল ইভেন্ট। তোমার যদি মনে করো একটা হইতেছে এমপ্লয়ি রাখতেছো, তাকে একটা বেতন ঠিক করছো, স্যালারি ঠিক করছো, সেটা নন ফাইন্যান্সিয়াল ইভেন্ট। কিন্তু যদি এমপ্লয়িটাকে মান্থ এন্ডে যখন স্যালারিটা দিবা তখন সেটা কি হয়ে যাবে? ফাইন্যান্সিয়াল ইভেন্ট। সো যখন আমি বলতেছি জাস্ট যে আমি তাকে স্যালারিটা দিব, আমি তাকে স্যালারি নেগোসিয়েশন করে অ্যাপয়েন্ট করা হয়েছে, ওটা কিন্তু ফাইন্যান্সিয়াল ইভেন্টের মধ্যে পড়তেছে না, ওটা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল ইভেন্ট। এইটা ব্যক্তি জীবনে যদি আমরা উদাহরণ নিয়ে কথা বলি তাহলে প্রথমত যেমন হচ্ছে যদি তোমার একটা ফ্রেন্ডের বার্থডে, তাকে তুমি উইশ করতেছো, ওটা নন ফাইন্যান্সিয়াল ইভেন্ট। আর যদি ওই ফ্রেন্ডকে টাকা দিয়ে একটা গিফট কিনে দাও তাহলে ওটা হয়ে যাবে ফাইন্যান্সিয়াল ইভেন্ট। সো এই ফাইন্যান্সিয়াল ইভেন্ট থেকেই হচ্ছে মেইনলি ট্রানজ্যাকশনের উৎপত্তি, যেটা আমার ইভেন্টের পরে আসে। সো ট্রানজ্যাকশন। সো ট্রানজ্যাকশন কাকে বলে? যে ফাইন্যান্সিয়াল ইভেন্টকে আমরা ট্রানজ্যাকশন বলতে পারি। সো এই ট্রানজ্যাকশন আবার দুই টাইপের, একটা হচ্ছে ভিজিবল বা ট্যানজিবল, আর একটা হচ্ছে ইনভিজিবল বা ইনট্যানজিবল ট্রানজ্যাকশন। ভিজিবল ট্রানজ্যাকশন দেখলে আমরা বুঝতে পারতেছি যে যেটা দেখা যায়, ইনভিজিবল যেটা দেখা যায় না, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে ট্যানজিবল আর ইনট্যানজিবল একই, এটা সিনোনিম টাইপ। সো ভিজিবল ট্রানজ্যাকশন বা ইনভিজিবল ট্রানজ্যাকশনের মধ্যে একটা বিষয়, ধরো যে তোমার বাসায় একটা পড়ার টেবিল কিনতেছো, তো ওই পড়ার টেবিলটা তুমি বাজার থেকে বা দোকান থেকে, লাইক মার্কেট থেকে তুমি কিনলা 3,000 টাকা দিয়ে। ওই ফার্নিচার, ওটা ফার্নিচার হিসাবে ধরতে পারি আমরা যেহেতু পড়ার টেবিল। তো পড়ার টেবিলটা তুমি তোমার বাসায় নিয়ে আসলা 3,000 টাকা দিয়ে কিনে, ওইটা কিন্তু ভিজিবল ট্রানজ্যাকশন, 3,000 টাকা দিছো, তুমি নিছো, সিম্পল। তারপরে যখন ব্যাপারটা আসে, ওটা 1-2 বছর পর মানে বিক্রি করতে চাইতেছো, একজনের কাছে বিক্রি করতে চাইলা, তাকে তুমি বললা যে আমি 3,000 টাকায় বিক্রি করবো, সে তো কিনবে না। তো তার সাথে দরদাম করে তুমি তাকে হয়তো 1,000 টাকায় বিক্রি করতে পারলা। সো 3,000 টাকা দিয়ে তুমি কিনছিলা, 1,000 টাকা দিয়ে সেটা সেল আউট করতেছো। এই জায়গাতে এই যে 3,000 টাকা দিয়ে কিনছো, এই যে 1,000 টাকা দিয়ে বিক্রি করলা, দুইটাই ভিজিবল বা ট্যানজিবল ট্রানজাকশন আমরা বলতে পারি, বিকজ এটা আমি দেখতে পাচ্ছি, টাকা দিয়ে কেনা হয়েছে, টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। বাট মাঝখানে যে এখানে একটা 2,000 টাকার যে গ্যাপ আছে, এইটাই হচ্ছে এক ধরনের ইনট্যানজিবল ইনভিজিবল ট্রানজাকশন। সো ইনভিজিবল বা ইনট্যানজিবল ট্রানজাকশনে যখন আসে তখন আমাদের দুইটা শব্দ আসে, একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, আরেকটা হচ্ছে অ্যামোর্টাইজেশন। তো এই ডেপ্রিসিয়েশন আর অ্যামোর্টাইজেশন এই দুইটা জিনিসই হচ্ছে ইনভিজিবল বা ইনট্যানজিবল ট্রানজাকশনের মধ্যে পড়ে। তো এই ডেপ্রিসিয়েশন আর অ্যামোর্টাইজেশন মানে কি? প্রথমে আমরা যদি ডেপ্রিসিয়েশন নিয়ে আলোচনা করি, একটা ফিক্সড অ্যাসেট যেমন ফার্নিচার, এটা আমার অ্যাকাউন্টিং ফ্যাক্টরে যখনই আমি কোনো একটা ফিক্সড অ্যাসেট 1 বছর বা তার কম সময় ইউজ করব সেটাকে আমরা কারেন্ট অ্যাসেট বলি, এবং যেই কোনো অ্যাসেট আমরা যদি 1 বছরের বেশি সময় ইউজ করি সেটাকে আমরা ন্যাচারালি ফিক্সড অ্যাসেট বলি। তো ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে যখন আমার আসতেছে ফিক্সড অ্যাসেট, এই যে পড়ার টেবিলটা ফিক্সড অ্যাসেট, তো এইটা যখন তুমি ইউজ করবা, ইউজ করার ফলে এটার একটা মানে ইউজ করার কারণে এটা একটা ক্ষয় বা ক্ষতি হচ্ছে, তো সেটাকে আমরা বলি হচ্ছে ডেপ্রিসিয়েশন। আর ডেপ্রিসিয়েশন আর অ্যামোর্টাইজেশন কাইন্ড অফ সেম। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যখন আমরা ফিক্সড অ্যাসেট নিয়ে আলোচনা করতেছি, ফিক্সড অ্যাসেট হচ্ছে আবার টু টাইপস। একটা হচ্ছে ফিক্সড ট্যানজিবল ফিক্সড অ্যাসেট, আর একটা হচ্ছে ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট। সো
সো এইখানে যখন আমরা বলতেছি ট্যানজিবল ফিক্সড অ্যাসেট আর ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট, যেমন ফার্নিচার, এটা ধরতে পারতেছি, ছুঁইতে পারতেছি, এটা ট্যানজিবল ফিক্সড অ্যাসেট। ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট কোনটা? যেমন গুডউইল। একটা কোম্পানি তার যে গুডউইলটা আছে সেটা কিন্তু আরেকজনের কাছে সে ওই গুডউইলটা ভাড়া দিয়ে বা যেভাবেই হোক আলটিমেটলি 5 বছরের জন্য তুমি একটা তোমার একটা প্রতিষ্ঠান আছে, স্বনামধন্য প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটাকে তুমি আরেকজনের কাছে ওই নামটাকে ভাড়া করে সে বিজনেস করতেছে। এই যে গুডউইলটা ভাড়া দেওয়া বা গুডউইলটা একটা টাইম পিরিয়ডের জন্য দেওয়া, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ, মানে যে নিতেছে তার জন্য তো ওই গুডউইলটা ফিক্সড অ্যাসেট হিসেবে কাজ করবে। ট্রেডমার্ক, পেটেন্ট, এইগুলা কিন্তু আলটিমেটলি ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেটের মধ্যে পড়ে। তো এই ইনট্যানজিবল আর ট্যানজিবল যে ফিক্সড অ্যাসেটের যে ডিফারেন্স, এই ট্যানজিবল ফিক্সড অ্যাসেটের ইউজ বা এটার ক্ষয়ক্ষতি হইলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেপ্রিসিয়েশন। আর যখনই ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট হবে, গুডউইল, পেটেন্ট, ট্রেডমার্ক, এগুলা যখনই হবে তখন সেটা হয়ে যাবে অ্যামোর্টাইজেশন। কনসেপ্টটা সেম, বাট জাস্ট দ্য ডিফারেন্স হচ্ছে ফিক্সড অ্যাসেটের যে ভেরিয়েন্স সেটার উপর, একটা হচ্ছে ট্যানজিবল, একটা হচ্ছে ইনট্যানজিবল। ট্যানজিবল ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে হবে ডেপ্রিসিয়েশন, ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে হবে অ্যামোর্টাইজেশন। এই হচ্ছে আমাদের ট্রানজ্যাকশনের বেসিক কনসেপ্ট। তারপরে আমরা যখন আলোচনা করব ট্রানজ্যাকশনের পরে আসে হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। এই ডাবল এন্ট্রি সিস্টেমের মধ্যে বোঝাই যাচ্ছে যে দুইটা পক্ষের কথা বলা হচ্ছে। তো এই দুইটা পক্ষের মধ্যে একটা পক্ষ হচ্ছে ডেবিট, আরেকটা পক্ষ হচ্ছে ক্রেডিট। তো এই ডেবিট ক্রেডিটকে অনেকভাবে অনেক কিছুই বলা হয়। তো এখানে ডেবিটের যে মিনিংটা, মেইন মিনিং হচ্ছে, ডেবিটের মিনিং হচ্ছে লেফট আর ক্রেডিটের মিনিং হচ্ছে রাইট। এজন্য যখনই যারা হচ্ছে এখন একদমই জানে না তাদের ক্ষেত্রে হয়তো নিউ হতে পারে, বাট যারা জার্নাল করছে, জার্নালের যখন টেবিল হবে তখন ডেট, পার্টিকুলার, লেজার ফোলিও বা রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, অলওয়েজ যখন অ্যাকাউন্টিং করবা সেই ক্ষেত্রে ডেবিটটাকে অলওয়েজ লেফটে দেখবা, ক্রেডিটটাকে অলওয়েজ রাইটে দেখবা। দ্য রিজন বিহাইন্ড এটার মিনিং, ডেবিটের মিনিং হচ্ছে লেফট এন্ড ক্রেডিটের মিনিং হচ্ছে রাইট। তো এই ডাবল এন্ট্রি সিস্টেমের পরে আমরা আসি হচ্ছে অ্যাকাউন্টসে। এই অ্যাকাউন্টস যদি আমরা এখানে আলোচনা করি, যে অ্যাকাউন্টসের এই সাইড আমাদের একটু লাগবে। সো অ্যাকাউন্টস কত টাইপ হয়? অ্যাকাউন্টস হচ্ছে 5 টাইপস। 5 টাইপসের মধ্যে ফার্স্ট হচ্ছে অ্যাসেট, সেকেন্ড হচ্ছে এক্সপেন্স, থার্ড হচ্ছে রেভিনিউ, ফোর্থ হচ্ছে লায়াবিলিটিস, ফিফথ হচ্ছে ওনার সিকিউরিটি। এই 5 টাইপসের অ্যাকাউন্টের মধ্যে অ্যাসেট, এক্সপেন্স, রেভিনিউ, লায়াবিলিটি আর ওনার সিকিউরিটি। ফার্স্ট অফ অল অ্যাসেট কোনটা? অ্যাসেট হচ্ছে যেটার প্রতি আমার রাইট আছে সেটাই হচ্ছে অ্যাসেট। কোম্পানির জন্য সেটা হতে পারে ফার্নিচার, অফিস ইকুইপমেন্ট, ক্যাশ টাকা, ব্যাংক ব্যালেন্স, কাইন্ড অফ সামথিং। তারপরে অ্যাসেটের পরে আসে হচ্ছে আমার এক্সপেন্স। এক্সপেন্স বলতে হচ্ছে আমার যে খরচ হচ্ছে কোম্পানি থেকে, যে কোনো আমি যদি একটা পারচেস করলাম সেই ক্ষেত্রে আমার এক্সপেন্স। আমার হচ্ছে কোম্পানি চালানোর জন্য তো আমার একটা অফিস লাগবে, অফিসে একটা রেন্ট দিতে হবে, সেটা আমার এক্সপেন্স। রেভিনিউ, আমি যদি সার্ভিস বেস বিজনেস হই তাহলে আমার হচ্ছে সার্ভিস বেসে আমি যে ইনকামটা করতেছি সেটা আমার সার্ভিস রেভিনিউ, আমার রেভিনিউ হতে পারে। আমি যদি প্রোডাক্ট বেস বিজনেস করি, সেলস আমার রেভিনিউ হতে পারে। কমিশন, আমি কোনো একটা কাজ করতেছি সেই মাধ্যমে আমি কমিশন পাইতে পারি, কমিশন আমার রেভিনিউ হতে পারে। লায়াবিলিটি, যেটার জন্য আমি থার্ড পার্টির কাছে লায়াবল থাকবো বা সেকেন্ড পার্টি, আমি যে কোনো কিছুর জন্য যখন আমি লায়াবল থাকবো তখনই সেই অ্যাকাউন্টটা লায়াবিলিটি হয়ে যাবে। যেমন হচ্ছে আমাদের যদি আমরা কোনো লোন নেই সেই ক্ষেত্রে সেটা লায়াবিলিটি হবে। দেন হচ্ছে ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি মানে হচ্ছে ওনারের যে রাইট টু দ্য কোম্পানি, এটাকে আমরা মেইনলি ওনার সিকিউরিটি বলি। ফার্স্ট অফ অল একটা বিষয় অ্যাকাউন্টিং করার সময় সবসময় মাথায় রাখতে হবে যে কোম্পানি অর বিজনেস অর্গানাইজেশন আর হচ্ছে ওনার দুইটা ডিফারেন্ট ফ্যাক্টর। এই দুইটার সাথে কখনো এক ভাবা যাবে না। যখন আমি অ্যাকাউন্টিং করব আমাকে এই জিনিসটা ভাবতে হবে যে কোম্পানি আর ওনার ডিফারেন্ট। আমি কোম্পানির অ্যাকাউন্টস হিসেবে কাজ করতেছি, তাইলে অ্যাকাউন্টিং এর যে কমপ্লেক্স যে সিচুয়েশনস গুলো আসে ওই জায়গায় আমি ক্লিয়ার থাকতে পারবো। তো আমাকে বুঝতে হবে যে কোম্পানি আর ওনার ডিফারেন্ট। যদি এটা আমি বুঝতে পারি তাহলে আমার জন্য অ্যাকাউন্টিং এর হাফ ওয়ে পাথ ক্লিয়ার হয়ে যায়, কনফিউশন থাকবে না।
সো এই কোম্পানির প্রতি ওনারের যে রাইট সেটাই হচ্ছে ওনার সিকিউরিটি। এই ওনার সিকিউরিটি যখন ওনার কোম্পানিকে কিছু দিতেছে সেটাকে আমরা ক্যাপিটাল বলি, আর ওনার যদি কোম্পানি থেকে কিছু নেয় সেটা আমরা ড্রয়িংস বলি। সো এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই হচ্ছে 5 টাইপসের অ্যাকাউন্ট। এর মধ্যে ব্যাপারটা হচ্ছে এই অ্যাসেট আর এক্সপেন্স আমি একসাথে লেখার কারণ হচ্ছে এই দুইটা যদি ইনক্রিজ হয় তাহলে হবে ডেবিট, আর এই দুইটা যদি ডিক্রিজ হয় তাহলে হবে ক্রেডিট। এবং রেভিনিউ, লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটি এই দুইটা যদি তিনটা যদি ইনক্রিজ হয় তাহলে হবে ক্রেডিট, এই তিনটা যদি ডিক্রিজ হয় তাহলে হবে ডেবিট। ম্যাক্সিমাম বইতে অ্যাসেটের পরে লায়াবিলিটি থাকে, তারপরে রেভিনিউ থাকে, তারপরে এক্সপেন্স থাকে, তারপরে ওনার সিকিউরিটি থাকে, বা ওনার সিকিউরিটি আগে থাকতে পারে। এই প্যাটার্নে খুবই কম থাকে, বাট এই প্যাটার্নে যদি আমি মনে রাখি তাহলে আমার জন্য মনে রাখতে সুবিধা হবে। যেমন আমি একটা বিষয় বলতে চাই, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে 80% বিষয় হচ্ছে বুঝা, 20% বিষয় হচ্ছে মনে রাখতে হবে। এই যে 20% মনে রাখতে হবে তার মধ্যে এইটা একটা বিষয় যে আমার মনে রাখতে হবে অ্যাসেট আর এক্সপেন্স ইনক্রিজ হলে ডেবিট হবে, অ্যাসেট আর এক্সপেন্স ডিক্রিজ হলে ক্রেডিট হবে, এবং রেভিনিউ, লায়াবিলিটি, ওনার সিকিউরিটি ইনক্রিজ হলে ক্রেডিট হবে, ডিক্রিজ হলে ডেবিট হবে। সো আমাকে এই প্যাটার্নে আপনাকে মনে রাখতে হবে যে প্যাটার্নটা হচ্ছে অ্যাসেট আর এক্সপেন্স একরকম হয়, রেভিনিউ আর লায়াবিলিটি, ওনার সিকিউরিটি নেচারটা এই ক্ষেত্রে একরকম হয়, ডেবিট ক্রেডিটের ক্ষেত্রে। সো এইগুলো আমাদের গেল। দেন আমরা অ্যাকাউন্টস এর বিষয়টা বুঝতে পারলাম। এটা হচ্ছে মডার্ন অ্যাকাউন্টিং হচ্ছে 5 টাইপস, যেটা মূলত লাগে। ট্র্যাডিশনাল অ্যাকাউন্টিং আছে 3 টাইপস, সেগুলো নিয়ে আমরা পরবর্তী এক সময় আলোচনা করব। মূলত এগুলা দিয়ে আমরা এখন কাজ করতে পারবো। অ্যাকাউন্টস গেল। অ্যাকাউন্টস এর পরে যে জিনিসটা নিয়ে সবারই মাথা ব্যথা থাকে, যখনই কেউ কমার্সে আসে, বিজনেস স্টাডিজে আসে, অ্যাকাউন্টিং কে অনেক ভয় পায়, এবং তার প্রথমত বিষয়টা থাকে যে জার্নাল থেকে মানুষ শুরু করে, এবং জার্নাল থেকে মূলত ম্যাথগুলো শুরু হয়। তো এই যে জার্নাল, এই জার্নালটা কি? জার্নালটা হচ্ছে কাইন্ড অফ ডেইলি ট্রানজ্যাকশন রিটার্ন করার একটা প্রসেস। আমরা যে মনে করো তুমি হচ্ছে কলেজে যাইতেছো, কলেজে যাওয়ার ক্ষেত্রে একটা রিক্সা ভাড়া দিতেছো, রিক্সা ভাড়া দিয়ে কলেজে যেতেছো, তারপরে কলেজে টিফিন খাইতেছো, ওটার জন্য একটা খরচ হইতেছে, পরে আবার বাসায় ব্যাক করার জন্য একটা খরচ হইতেছে, যদি একটা বই কিনতে চাও একদিন, ওই দিন বই কেনার একটা খরচ আছে। এই যে মানে দৈনন্দিন যে ট্রানজ্যাকশন, ডেইলি যে ট্রানজ্যাকশন, সেই ট্রানজ্যাকশন গুলাই হচ্ছে কোম্পানিগুলা বা অর্গানাইজেশন গুলা জার্নাল করে, মানে তারা বুক কিপিং হিসেবে রেখে দেয়। সো আলটিমেটলি এই যে জার্নাল যে ফ্যাক্টরটা, জার্নালের যে বিষয়টা, এটা প্রসেসটা কি? প্রসেসটা হলো এই জার্নাল করার ক্ষেত্রে আমাকে প্রথমত ট্রানজ্যাকশন আইডেন্টিফাই করতে হবে, ট্রানজ্যাকশন থেকে আমাকে অ্যাকাউন্টস আইডেন্টিফাই করতে হবে, ওই অ্যাকাউন্টস থেকে আমার ডাবল এন্ট্রি সিস্টেম করতে হবে, তারপরে আসবে আমার হচ্ছে জার্নাল। এটা হচ্ছে 3টা প্রসিজার। আমরা একটা জার্নাল নিয়ে কথা বলবো। যেমন হচ্ছে খুবই ন্যাচারালি একটা জার্নাল থাকে, সেটা হচ্ছে পারচেজ, গুডস, টাকা 50,000। তো পারচেজ, গুডস, টাকা 50,000। আমরা যখন অ্যাকাউন্টিং ইংলিশ ভার্সনের ক্ষেত্রে করব, দুইটা অ্যাকাউন্ট আছে যেটা নামে, দুইটা ওয়ার্ড এখানে, যেটা নামে কোনো অ্যাকাউন্ট হয় না, গুডস আর হচ্ছে চেক। আমরা এই দুইটা নাম অনেকবার দেখব যখন আমরা জার্নাল করতে যাব, ট্রানজ্যাকশনে দেখব গুডস আর চেক। এই দুইটা নামে কখনোই কোনো অ্যাকাউন্ট হবে না। এই গুডস থাকলে পারচেজ বা সেল আসবে, চেক থাকলে ব্যাংক আসবে। তো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে যখনই আমি কখনো অ্যাকাউন্টিং এর এমসিকিউতে, যারা ইন্টারমিডিয়েট পড়া শুরু করছে তাদের পুরা এই 2 বছর বা এইচএসসি এক্সামে হইলেও এই গুডস বা চেক কোন কোন নামে হচ্ছে অ্যাকাউন্ট হয় না, এটা অলওয়েজ পাওয়া, গুডস বা চেক। তো এই পারচেজ গুডস এর মধ্যে আমরা গুডস নামে কোনো অ্যাকাউন্ট করতে পারবো না। তাইলে আমার একটা আসে, আমাকে এখানে প্রথমে, এটা হচ্ছে একটা ট্রানজ্যাকশন, এখান থেকে আমার জার্নাল করতে হলে প্রথম কাজ হচ্ছে এই যে ট্রানজ্যাকশনটা পেয়ে গেলাম, এই ট্রানজ্যাকশন থেকে এখন আমার অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে হবে। অ্যাকাউন্ট আইডেন্টিফাই কিভাবে করব? প্রথমত আমি বুঝে গেলাম যে গুডস দিয়ে আমার কোনো অ্যাকাউন্ট হচ্ছে না, সো এটা একটা গেল। তাহলে আমার একটা অ্যাকাউন্ট আসতেছে পারচেজ অ্যাকাউন্ট। তারপরে যে বিষয়টা আসে, এই পারচেজটা হইছে কিভাবে? আমরা যখন ট্রানজ্যাকশন করি, ম্যাক্সিমাম মানুষ আমরা ট্রানজ্যাকশন করি কিসে? বর্তমান বাংলাদেশে ক্যাশে ট্রানজ্যাকশন হয় সবচেয়ে বেশি বিজনেসের ক্ষেত্রে, তারপরে সেকেন্ড হচ্ছে চেকে,
থার্ড হইতেছে আমরা ন্যাচারালি যেটা বুঝি সেটা হইতেছে আমরা অন ক্রেডিট মানে বাকিতে ট্রানজ্যাকশনটা করি। অনলাইন ট্রানজ্যাকশনস গুলো নিয়ে তো অ্যাকাউন্টিং ওইভাবে নাই, বাট সেগুলোর ক্ষেত্রে ওই যে ব্যাংকের থ্রু আপে হিসাব করা যেতে পারে। তাছাড়া আরেকটা আছে বিল বা নোটস, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। বাট ম্যাক্সিমাম ট্রানজ্যাকশন যেহেতু ক্যাশে হয়, তার মানে এটা ধরে নিতে হবে পারচেজ গুডস টাকা 50,000, এখানে কিছু বলা নাই, তার মানে এই ট্রানজ্যাকশনটা ক্যাশে হয়েছে। কারণ যদি বাকিতে বা হচ্ছে চেকের মাধ্যমে হইতো সেটা বলে দেওয়া থাকবে। সো পারচেজ গুডস টাকা 50,000, তাহলে একটা পারচেজ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। এই যে দুইটা অ্যাকাউন্ট আসলো, পারচেজ অ্যাকাউন্ট আর হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে আমার অ্যাকাউন্টস বের করা শেষ। এখন আমার লাগবে হচ্ছে অ্যাকাউন্টসের টাইপস। এই পারচেজ অ্যাকাউন্ট আর ক্যাশ অ্যাকাউন্ট এই দুইটা কোন অ্যাকাউন্ট এটা আমাকে বের করতে হবে। প্রথমত আমি যদি এখানে 5টা টাইপের অ্যাকাউন্ট দেখি, আমি যদি পারচেজকে বলি এখানে কোন অ্যাকাউন্ট, তাহলে আমাকে ভাবতে হবে এই পারচেজ কি অ্যাসেট হইতে পারে, পারচেজ কি আমার কোনো মানে হচ্ছে আমি এটার প্রতি রাইট রাখতে পারতেছি। পারচেজ মানে আমি এখানে গুডস পারচেজ করছি, এটা আমার রাইট না। এই গুডসটা কিন্তু আমি কেন পারচেজ করতেছি, বিকজ আমি এটা সেল করে দিব। তো এক্সপেন্স, রেভিনিউ, লায়াবিলিটি না ওনার সিকিউরিটি? দ্য অ্যানসার হচ্ছে এক্সপেন্স। কেন? কারণ হইতেছে এইটা আমি সেল করার উদ্দেশ্যে পারচেজ করছি। সো এই রিজনিং এর কারণে এটা হচ্ছে আমার এক্সপেন্স। এই পারচেজকে আমরা এক্সপেন্স ধরলাম, এবং এটা যতদিন অ্যাকাউন্টিং করবা ততদিন সারা জীবনের জন্য পারচেজ এক্সপেন্সই থাকবে। পারচেজ কোনোদিন যায় এটা রেভিনিউ হইতে পারবে না বা লায়াবিলিটি হবে না। অ্যাকাউন্টিং এ এই যে পারচেজ আজকে আমি এক্সপেন্স শিখলাম, এটা সারা জীবন যতদিন অ্যাকাউন্টিং করবা পারচেজ এক্সপেন্সই থাকবে। তারপর ক্যাশ, এটা ক্যাশ দেখলেই বোঝা যাইতেছে ক্যাশ মানে কি, যেই ক্যাশটা আমার কাছে আছে সেটার প্রতি আমার রাইট আছে। তো ক্যাশ মানেই হচ্ছে অ্যাসেট। তো আমার আরেকটা অ্যাকাউন্ট বাইর করা শেষ। ক্যাশও সারা জীবন দুনিয়াতে যতদিন দুনিয়া বাইচে আছে ক্যাশ অলওয়েজ অ্যাসেটই থাকবে। এই গেল আমার অ্যাকাউন্টের বাইর করে ফেলা। এবার আসে অ্যানালাইজিং এর একটা পার্ট আসে, যে আমাকে অ্যানালাইজ করতে হবে যে আমি যে পারচেজ করছি গুডস, আমার এক্সপেন্স বাড়ছে না কমছে, এই বিষয়টা আমার ভাবতে হবে। এই যে তখন এই ইনক্রিজ আর ডিক্রিজের রিলেশনশিপটা আমার আসবে। তো পারচেজ যখন আমি করছি তার মানে কি, আমার এক্সপেন্স অবশ্যই ডিক্রিজ হওয়ার সুযোগ নাই, আমার এক্সপেন্স তো বাড়ছে, তাই এক্সপেন্স ইনক্রিজ। তো পারচেজের ক্ষেত্রে যদি আমার এক্সপেন্স ইনক্রিজ হয় তাইলে এটা একটা গেল। এখন আমি ক্যাশ টাকা দিয়ে কিনছি, আমার পকেট থেকে ক্যাশ টাকাটা চলে গেছে, আমার ক্যাশ নামক যে অ্যাসেটটা আছে সেটা কি হবে, ডিক্রিজ হবে। কারণ কি, আমার যখন পকেট থেকে টাকা যাবে তখন তো আমার অ্যাসেট কমবে, আমার পকেটে যখন টাকা আসবে তখন অ্যাসেট বাড়বে। তো সিম্পল, আমি যখন একটা জিনিস কিনবো তখন তো আমার পকেট থেকে টাকাটা চলে যাচ্ছে, তাহলে অ্যাসেটটা ডিক্রিজ হচ্ছে। এই জিনিসটা আমার এই পর্যন্ত হয়ে গেল। এখন আমার যে বিষয়টা এক্সপেন্স ইনক্রিজ হয়েছে, এক্সপেন্স ইনক্রিজ হইলে কি হবে, এক্সপেন্স ইনক্রিজ হলে ডেবিট হবে, আর এক্সপেন্স ডিক্রিজ হলে ক্রেডিট হবে। তার মানে কি, এখানে এক্সপেন্স ইনক্রিজ হয়েছে তাই কি ডেবিট হবে, এবং অ্যাসেট যেহেতু ডিক্রিজ হয়েছে তাই হচ্ছে ক্রেডিট হবে। তো বেসিকটা হচ্ছে আমার এই জিনিসটার প্রয়োজনটা হচ্ছে জার্নালের জন্য। সো এর জন্য এই জিনিসটা আমার মনে রাখতে হবে যে কোনটা ইনক্রিজ হলে ডেবিট হবে, কোনটা ডিক্রিজ হলে ক্রেডিট হবে। সো সেই ক্ষেত্রে এক্সপেন্স ইনক্রিজ হলে ডেবিট, এক্সপেন্স এবং অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট, এটা আমাকে মাথায় রাখতে হবে। এইভাবে করে আমি আমার জার্নালটা কমপ্লিট করে ফেললাম। ধরো এখানে হচ্ছে 50,000 টাকা, 50,000 টাকা। তো এই গেল আমাদের একটা জার্নাল। আচ্ছা, এটা গেল আমাদের হলো পারচেজ গুডস এর। এখন আমরা আরেকটা জার্নাল করব যেটার সাথে আমরা এটা রিলেভেন্ট করব আর কি। তো এই জায়গাতে আরেকটা জার্নাল নিয়ে আমরা আলোচনা করব, সেটা হইতেছে সোল্ড গুডস। সোল্ড গুডস ধরো 30,000 টাকা। এই যে সোল্ড গুডস 30,000 টাকা আসছে, এইখানে আমার ট্রানজাকশনটা ফার্স্টে বুঝতে হবে যে ট্রানজাকশনটা আসলে কিসে হয়েছে, ক্যাশে হয়েছে সেটা আমরা বুঝতেছি। তো সোল্ড যখন হবে সেই ক্ষেত্রে অ্যাকাউন্টের নামটা হবে সেলস। তো এই সোল্ড গুডস এই জায়গাতে আমার অ্যাকাউন্ট বলতে গেলে প্রথম কথা যে এটা আসলে ক্যাশে হয়েছে, চেকে হয়েছে না অন ক্রেডিট হয়েছে। অন ক্রেডিট মানে বাকিতে। তো সেই ক্ষেত্রে সোল্ড গুডস মানে হচ্ছে আমি প্রোডাক্ট বেচে আমার একটা রেভিনিউ আসতেছে আর কি। তো সেই ক্ষেত্রে প্রথমত যেহেতু এটা আমার কোনোভাবে আমি বুঝতে পারতেছি এটা কিছু বলা নাই, তার মানে এই ট্রানজাকশনটা আমার ক্যাশে হয়েছে, তাইলে আমার ফার্স্ট অফ অল আসতেছে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে
সোল্ডের কারণে আসবে হচ্ছে সেলস অ্যাকাউন্ট, এই গুডস নামে কোনো অ্যাকাউন্ট আসবে না, যেহেতু আমরা ফার্স্টেই এই জিনিসটা নিয়ে আলোচনা করছি যে এটা কখনো এই দুইটা নামে কখনোই আমরা অ্যাকাউন্ট লিখবো না। আর অলওয়েজ একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাকাউন্ট দুইটা হবে বা তার বেশি, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, পাঁচটা হইতে পারে, ছয়টা হইতে পারে, যতগুলো অ্যাকাউন্ট লাগে আর কি। ম্যাক্সিমাম ইন্টারমিডিয়েট লেভেলে 5-6টা, 6টার বেশি অ্যাকাউন্ট হয় না সর্বোচ্চ আর কি, যদি আমরা একটা পারচেজ বা সেল করে থাকি ভেরিয়াস টাইপ অফ ইসেতে মেথডে। তো সেই ক্ষেত্রে এই দুইটা অ্যাকাউন্ট আসলো ক্যাশ আর সেল। এখন আমাদেরকে আবার সেই রুলটা ফলো করতে হবে। আমি এভাবে কেন বলতেছি, আমি সোল গুডস টাকা 30,000, এটা জার্নাল বা আমরা যে একটু আগে পারচেজ গুডস করলাম, পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, সবার মুখেই থাকে। অনেকে জানেও এক্সপেন্স ইনক্রিজ, অ্যাসেট ডিক্রিজ, এই বিষয়টা মুখে বলেও ফেলতে পারে, কিন্তু যদি আমি এইভাবে ভেঙে করি তাহলে আমার সুবিধাটা কোথায় হবে, আমি বুঝবো, আমার আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে কোনটা কেন হয়েছে। বিকজ আমি শুধুমাত্র জার্নাল পারলাম, কয়টা পারবো, 10টা, 20টা, 25টা মুখস্থ যদি করি, কিন্তু আমি যদি বুঝে মনে রাখি এটা লং টার্ম মনে থাকবে। আর এরকম জার্নাল ইন্টারমিডিয়েট লেভেলে 150 থেকে 160টা বা 200টার মতো জার্নাল আমার করা লাগে। তো আমি যদি মুখস্থ করে মনে রাখি তাহলে আমি কয়দিন মনে রাখবো। আর এই জিনিসটা যখন ইন্টারমিডিয়েট কেউ ফার্স্ট একদম শুরু করতেছে, তার কিন্তু 2 বছর মনে রাখতে হবে। মানুষ ভাবে 2 বছর, বাট সে যদি আলটিমেটলি এই লাইনে যায়, বিবিএ করে, তারপরে মাস্টার্স করে, তা আলটিমেটলি সেই ক্ষেত্রে তাকে কিন্তু এটা 6 থেকে 8 বছর মনে রাখতে হইতেছে। এই যে বেসিকটা যদি আমি বুঝে মনে রাখি, আমি লং টার্ম মনে রাখতে পারবো। আরেকটা বড় বিষয় হইতেছে, এই জিনিসগুলো আমাদের সবচেয়ে অ্যাকাউন্টিং এর একটা বড় জায়গা আছে, সবাই জানে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী। সেই জায়গাতে আমার যত ভালো বেসিক থাকবে, আমি কোন অ্যাকাউন্ট কি কারণে ইনক্রিজ ডিক্রিজ হয় সেটা যদি আমি বুঝি, আমার জন্য অ্যাকাউন্টিং হবে সবচেয়ে পানি ভাতের একটা জায়গা। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এর জন্য একটু ইলাবোরেটলি ভাবে আমরা করব, চেষ্টা করব, কারণ একবার যখন আমি কইরা ফেলবো তখন কিন্তু আমার অভ্যাস হয়ে যাবে, আমি কিন্তু প্রো হয়ে যাব। তো এই দুইটা অ্যাকাউন্ট আসতেছে ক্যাশ আর সেল। এর মধ্যে ক্যাশটা কি, ক্যাশটা হচ্ছে অ্যাসেট, আমরা একটু আগেই করে আসলাম পারচেজ গুডস এর জন্য। সেই ক্ষেত্রে সেই রকমই অ্যাসেটের যে ব্যাপারটা আসে, আমি যে কথাটা আগেও বললাম যে ক্যাশ অ্যাসেট মানে অ্যাসেট, এটা সারা জীবন অ্যাসেট থাকবে, এটা কখনো অ্যাসেট থেকে লায়াবিলিটি ইকুইটি হয়ে যেতে পারবে না। ক্যাশ মানে তোমার কাছে যে পকেটে যে টাকা আছে, কচকচা টাকা, সেটা। তো সেই ক্ষেত্রে ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেটের পরে আমরা আসি সেলসে। এখন সেলস কি আমার এক্সপেন্স, আমি যদি কোনো কিছু প্রোডাক্ট বিক্রি করি সেটা তো আমার কখনো এক্সপেন্স বা খরচ হইতে পারে না। সেলস মানে হচ্ছে আমাদের এই 5টা টাইপের অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে এই অ্যাকাউন্ট টাইপে, এটা হচ্ছে রেভিনিউ, এটা লায়াবিলিটি হবে না। সেলস করলে কি আমি কারো কাছে লায়াবল না, সেলস করা মানেই হইতেছে আমার এটা রেভিনিউর একটা সোর্স। তো সেলস মানে হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট। সো আমাদের সেকেন্ড একটা স্টেপ আছে, তো এটা শেষ, আমরা বের করে ফেললাম। আমরা প্রথমত একটা ট্রানজাকশন থেকে দুইটা অ্যাকাউন্ট, দুইটা বা তার বেশি হইতে পারে, দুইটা অ্যাকাউন্ট সিলেক্ট করে ফেললাম। তারপরে এখানে আমরা ক্যাশটা কোন অ্যাকাউন্ট, অ্যাসেট, সেলসটা রেভিনিউ, সেটাও বের করে ফেললাম। বের করার পরে এখন আসে অ্যানালাইজিং এর যে পার্টটা, আমি যখন একটা প্রোডাক্ট সেল করছি, আমার পকেটে টাকা আসছে নাকি গেছে। আমার পকেটে টাকা আসছে, তাইলে আমার অ্যাসেট বাড়তেছে, তাহলে অ্যাসেট ইনক্রিজ। এবং আমি যখন প্রোডাক্ট সেল করব, সেই ক্ষেত্রে আমার রেভিনিউটা বাড়বে না কমবে। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, আমি যখন সেল করতেছি অবশ্যই আমার রেভিনিউ বাড়বে, তো রেভিনিউ ইনক্রিজ। এই জায়গাতে আমার যখন অ্যাসেট ইনক্রিজ হচ্ছে, আমি এখন আমার এই জায়গাতে আবার ব্যাক আসতে হবে, যে মুখস্থ বা মনে রাখার যে জায়গাটা, অ্যাসেট ইনক্রিজ হলে কি হবে, ডেবিট। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেট ইনক্রিজ। তারপর সেলস, সেলস যেহেতু রেভিনিউ ওখানে লেখা আছে, রেভিনিউ অ্যাকাউন্ট কি, রেভিনিউ অ্যাকাউন্ট ইনক্রিজ হইলে ক্রেডিট, রেভিনিউ অ্যাকাউন্ট ডিক্রিজ হইলে ডেবিট। তো এখানে আমরা দেখতেছি রেভিনিউ অ্যাকাউন্ট ইনক্রিজ হয়েছে, তাই রেভিনিউ অ্যাকাউন্ট এখানে ইনক্রিজ হওয়ার কারণে এটা ক্রেডিট। তাহলে জার্নালটা আমার কি দাঁড়াইলো, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। এই হইতেছে আমার সোল গুডস এর জার্নাল। তা আমরা যখন পরবর্তীতে আমরা যখন আরো লেকচার করব, সেখানে আমরা আস্তে আস্তে এইভাবেই 1 থেকে 20, 21 থেকে 40, 41 থেকে 60, এইভাবে করে আমরা 20টা করে জার্নালের একটা ভিডিও বানাবো। সেখানে যেটা হবে, সুবিধা হবে যে ফুললি অ্যাকাউন্টিং এর যে জার্নাল বোঝার যে ব্যাপারটা, ওই ভিডিওটা দেখলে আলটিমেটলি আর কোনো কনসেপ্টের কোনো প্রবলেম থাকবে না। তো আজকে আমাদের এই দুইটা জার্নাল দিয়ে বেসিক অ্যাকাউন্টিং এর যে জার্নাল ফ্যাক্টর, সেটা আমরা আর কি ক্লিয়ার করলাম। দেন আমরা চলে যাব হচ্ছে নেক্সট স্টেপ, যেটা এই যে জার্নাল নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, আমি প্রতিদিন আমার অ্যাকাউন্টিং এর হিসাব রাখতেছি, প্রতিটা দিন আমার ট্রানজাকশন হচ্ছে, প্রতিটা দিন ডেইলি বুক হিসেবে আমি ডেইলি বুক কিপিং করে যেতেছি, কিন্তু এটা কেন করতেছি? আজকে
যদি আমার মনে করো সিম্পল একটা বিষয় তোমাদেরকে বলি, তো লাইক তোমার সকালে তোমার কাছে ঘুম থেকে ওঠার সময় পকেটে ছিল 2000 টাকা, তারপরে তুমি তোমার একটা ফ্রেন্ডকে 500 টাকা দিয়ে দিছো। তো 500 টাকা দিয়ে দিছো, এটার জন্য একটা জার্নাল করবা। 2000 টাকা তো ব্যালেন্স ছিল, ওটার কোনো জার্নাল হবে না। 500 টাকা দিয়ে দিছো, তো সেটা তুমি জার্নাল করলা। তারপর হঠাৎ করে তুমি তোমার কোনো ফ্রেন্ডের কাছ থেকে 800 টাকা পাওয়ার কথা ছিল, সেটা পেয়ে গেছো। এখানে তুমি নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারো, ফ্রেন্ডের কাছ থেকে টাকা পাওয়াটা আসলে সৌভাগ্যবানের একটা বিষয়। তো 800 টাকা পাইছো, দেন তোমার মনে করো হইতেছে কিছু বই কিনা লাগবে, সেই ক্ষেত্রে তুমি 400 টাকা খরচ করলা। তো এখন দিন শেষে আমি তোমার কাছে বা তোমার নিজের কাছেও তো তুমি জানতে চাইতে পারো যে আমার কাছে দিন শেষে কত পকেটে টাকা আছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো সেই ক্ষেত্রে এই যে তুমি 500 টাকা যখন দিছো তোমার ফ্রেন্ডকে, তখন সেটা কি তুমি ডেইলি বুককিপিং এ রাখতেছো, জার্নাল করে রাখতেছো, ট্রানজাকশন হিসেবে লিখে রাখতেছো। 800 টাকা যখন পাইছো সেটাও তুমি জার্নাল করবা। 400 টাকা যখন খরচ করতেছো সেটারও তুমি জার্নাল করলে। এই যে আমরা জার্নাল করতে থাকলাম, কোম্পানিও তো এইভাবে জার্নাল করে। দিন শেষে সবাই কিন্তু হিসাব রাখে। অ্যাকাউন্টিং কিন্তু প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, ডিরেক্টলি ইনডাইরেক্টলি সবাই ইউজ করে। ফ্যামিলিতে দেখবা তোমাদের বাসায় একটা হিসাব লিখে রাখে, যেভাবে হোক, যেভাবে যে বুঝে সেভাবে হিসাব লিখে রাখে। বাট কোম্পানি একটা প্রসিজার ফলো করে। তো জার্নাল, এই যে এরকম রেগুলার ট্রানজাকশন যদি কোম্পানিতে হয়, সে জার্নাল করবে, রেগুলার বুক কিপিং করবে। বাট ফ্যাক্টর কি, দিন শেষে এই জার্নালটা কোথায় কাজে দেয়? জার্নালটা কাজে দেয় হচ্ছে লেজারে। এই লেজার কোনো লেজ না, লেজার হচ্ছে বাংলা আবার খতিয়ান বলে থাকি আমরা। এই লেজারের মধ্যে যে বিষয়টা আসে সেটা হচ্ছে এটা জার্নালের পরের স্টেপ, এবং জার্নাল করার মূল উদ্দেশ্য হচ্ছে লেজারে ব্যালেন্সটা বের করি আমরা। জার্নাল ছাড়া লেজার করাটা অসম্ভব প্রায়। তো এই জায়গাতে যখন আমি ব্যালেন্স করব তখন কত আসবে? আমার কাছে 2000 ছিল, 500 টাকা খরচ হয়েছে, আমার ব্যালেন্স থাকবে 1500 টাকা। তারপর 800 টাকা পাইছি, এই দুটো যোগ করলে ব্যালেন্স হবে 2300 টাকা। তারপর 400 টাকা খরচ হয়েছে, দিন শেষে ব্যালেন্স থাকতেছে 1900 টাকা। তো তোমার কাছে যখন দিনের শুরুতে ছিল 2000 টাকা, তারপর তিনটা ট্রানজাকশন হওয়ার পরেও তোমার কাছে আছে হচ্ছে 1900 টাকা। এই যে ব্যাপারটা, এই যে ডিফারেন্সটা হইলো, এই যে দিন শেষে তুমি এই ব্যালেন্সটা কিন্তু আমরা সবাই হিসাব করি যে আচ্ছা 2000 টাকা ছিল, 500 টাকা দিছি, 800 টাকা পাইছি। তো এইরকম ট্রানজাকশন কিন্তু আমরা রেগুলার ওয়েজে আমরা কইরা থাকি এবং এই ব্যালেন্সটা বের করি। এটা ন্যাচারাল প্রসেস। একটা কোম্পানির ক্ষেত্রে তার ডেইলি ট্রানজাকশন অনেক হইতে পারে, তো তার তো একটা প্রফেশনাল ওয়ে মেনটেন করতে হইতে পারে। যেমন এখানে এটা আমরা করলাম ক্যাশের ক্ষেত্রে। একটা কোম্পানি কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, আমরা একটু আগে দেখলাম পারচেজ দেখলাম, সেলস দেখলাম, এরকম মিনিমাম হইলো 50-60টা অ্যাকাউন্ট একটা কোম্পানি থাকতে পারে। ওই কোম্পানির ব্যালেন্সগুলো যখন লেজার, মানে যে ব্যালেন্সটা মেনটেন করার জন্য এই লেজার করা হয়। লেজারের মূল টার্গেটই হইতেছে এই ব্যালেন্সটা বের করা। এবং এই লেজার করতে গেলে আরো দুইটা ফরম্যাট আছে, আমরা যখন লেজারের চ্যাপ্টার নিয়ে কথা বলবো দেন উই উইল কন্টিনিউ অ্যাবাউট দ্যাট। বাট লেজারের মূল টার্গেট হচ্ছে আমি যে কোনো একটা অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে চাই, সেটার মাধ্যমে আমরা লেজার করব। তারপর লেজারের পরবর্তী যে বিষয়টা আসে সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ছোটবেলা থেকে যারা ম্যাথ করে তারা এই জিনিসটার সাথে সর্বোত্তকভাবে পরিচিত। সেটা কি? LHS ইকুয়াল টু RHS, মানে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমরা এটা কেন করি? আমরা যখনই একটা ম্যাথ করতাম, সেই ম্যাথে লেফট হ্যান্ড সাইড যেটা, ওটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হওয়া মানে কি আমরা লিখে দিতাম প্রুভড, বা বাংলায় আমরা লিখতাম প্রমাণিত আর কি। তো এই যে ক্ষেত্রটা কেন করতাম, যে আমরা দেখতাম যে যদি দুই পাশ মিলে যায় তার মানে এটা ঠিক আছে। সেম ক্ষেত্র ট্রায়াল ব্যালেন্সটা করা হয় হচ্ছে আমার জার্নাল আর লেজার 100% ওকে আছে কিনা এইটা জানার জন্য মূলত হচ্ছে ট্রায়াল ব্যালেন্স করা হয়। এই ট্রায়াল ব্যালেন্সে এই যে দুইটা জিনিস থাকে, ডেবিট এবং ক্রেডিট থাকে, এবং অ্যাকাউন্টের লেজার। জার্নালের থেকে ডাইরেক্ট কেউ ট্রায়াল ব্যালেন্স করতে পারবে না, জার্নাল থেকে তাকে লেজার করতে হবে, লেজারের পরেই হচ্ছে ট্রায়াল ব্যালেন্স হবে। এবং লেজারে যে ব্যালেন্সগুলো ক্রিয়েট হবে সেই ব্যালেন্সগুলো নিয়ে আমরা ট্রায়াল ব্যালেন্স করব। এই ট্রায়াল ব্যালেন্সের ডেবিট আর ক্রেডিট যদি এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মতো ডেবিট আর ক্রেডিট যদি মিলে যায়, লাকিলি অনেক সময় নাও মিলতে পারে, এবং না মিললে মাথা পুরো গড়বড় হয়ে যায় আর কি। ডেবিট আর ক্রেডিট যদি মিলে যায় তাইলেই হইতেছে ট্রায়াল ব্যালেন্স 100% ওকে, ট্রায়াল ব্যালেন্স মিলে গেল, ট্রায়াল ব্যালেন্স হয়ে গেল, তার মানে জার্নাল এবং লেজার ঠিক আছে। এবং ট্রায়াল ব্যালেন্স শুধুমাত্র যে জার্নাল আর লেজারে ঠিক করার জন্য অবশ্যই এটা একটা ফার্স্ট প্রসিজার। বাট আরেকটা বিষয় হচ্ছে ট্রায়াল ব্যালেন্স হচ্ছে একটা প্রাইমারি সেক্টর যেখান থেকে
আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করব। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ডেটাগুলো সেগুলো কিন্তু আমরা ট্রায়াল ব্যালেন্স থেকেই মূলত পাই। তো এই হলো ট্রায়াল ব্যালেন্সের আলোচনা আমরা শেষ করলাম। ট্রায়াল ব্যালেন্সের পরে আমাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা নিয়ে সবার একটা অনেক অনেক ভয় থাকে, অনেক অনেক প্যারা থাকে এবং একটা মানে উদ্বেগ কাজ করে অনেক বেশি, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনেক বেশি। এটার আমি একটু ভ্যালুটা বুঝাই তারপর আমরা এখানে আসি। আমরা যখন এইচএসসি ফার্স্ট পেপার বা এইচএসসি তো যেহেতু দুইটা পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তো এই ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারে দুইটা ক্যাটাগরিতে কোশ্চেন হয়। এ ক্যাটাগরি থেকে দুইটা কম্পালসারি দিতে হবে এবং এটার কোনো অপশন নাই। আর বি ক্যাটাগরি থেকে 9টা থাকবে, 9টা থেকে 5টা অ্যান্সার করতে হবে। টোটাল এই যে 7টা অ্যান্সার করতে হবে, 70 মার্কস। তো এটা ফার্স্ট পেপারের ক্ষেত্রে, সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম সিস্টেম। তো এই যে দুইটা যে কোশ্চেন আসবে, এই দুইটা কোশ্চেন কম্পালসারি দিতে হবে। কম্পালসারি মানে এটার কোনো অল্টারনেটিভ নাই। যদি তুমি 20 নাম্বার ছেড়ে দিয়ে আসো তাহলে তুমি ওই 70 এ 20 অ্যান্সার করলে না, এই প্লাসের স্বপ্ন বাদ দিয়ে দাও। তো এই 20 নাম্বার যদি তোমার শিখতে হয় তাহলে তোমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শিখতে হবে, বিকজ এই দুইটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখন শুধুমাত্র দুইটা না, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে হলো 4টা, মানে 40 মার্ক। মানে এইচএসসি তে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে পারবে না তার তার অ্যাকাউন্টিং এ প্লাসের স্বপ্ন না রাখাই ভালো। এবং এটা ভয় পাওয়ারও কিছু নাই। এটা নাম্বার ওয়েট যেমন বেশি, সেই রকম এই 40 মার্কের জন্য যদি আমার একদম এই যে শুরু থেকে বেসিক থেকে যদি আমি জার্নাল ভালো মতো পারি, আমি যদি লেজার পারি, আমি ট্রায়াল ব্যালেন্স পারবো, আমি আলটিমেটলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাবো। ভয় পাওয়ার কিছু নেই। আমার জাস্ট ওই যে একটা বিষয় মুখস্থ বা ভয় পাওয়া চলবে না, জাস্ট একটু বেসিক ওয়াইজে আমরা কন্টিনিউ করতে পারলেই হবে। তো এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা যদি একটু বিজনেস পারপাজে কথা বলি, একটা বিজনেস কেন হয় বা কেন মানুষ করতে চায়, হোয়াট ইজ দ্য ইন্টেনশন বিহাইন্ড টু ডু আ বিজনেস। সো একটা ইন্টেনশন মানুষের থাকে, ইনিশিয়াল ইন্টেনশন, সেটা হচ্ছে টু গেইন প্রফিট। সো আমরা সো বিজনেস পারপাস যখন আমাদের দাঁড়াবে, তো আমরা কি আমাদের প্রথম টার্গেটই হইতেছে টু গেইন প্রফিট। এই টু গেইন প্রফিটের থেকে যে বিষয়টা আসে, আমাকে কিন্তু অলওয়েজ যে আমি প্রফিট গেইন করব সেটা না, প্রফিটও হইতে পারে, লসও হইতে পারে। তো আমাকে জানতে হবে প্রথমে যে নিড টু নো প্রফিট অর লস। একটা ব্যবসায় তো হয়তো প্রফিট হবে নাহলে লস হবে, তো এটা প্রথমে আমাকে জানতে হবে। দ্বিতীয় বিষয় আসে, একটা বিজনেসের খালি প্রফিট আর লস জানলেই হবে? মানে ওই বিজনেসে তো আরো কিছু আছে, যেমন খালি একটা, যেমন আগে হইতো যে খালি ব্যবসা লাভ হইছে ক্ষতি হইছে এটা জানলে হলে শেষ। বর্তমান সময়ে এগুলার থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু হয়ে গেছে অ্যাসেট। আমার কাছে কতটুকু অ্যাসেট আছে, আমার লায়াবিলিটি কতটুকু। আমার কাছে অ্যাসেট আছে 1 লাখ টাকা, লায়াবিলিটি আছে 2 লাখ টাকা বা অনেক বেশি অতিরিক্ত, সেটা করা যাবে না। অ্যাসেট যেমন কারেন্ট অ্যাসেটের কথা বললাম বা ফিক্সড অ্যাসেট আছে, এখন কোনটা আছে, কারেন্ট অ্যাসেট আছে, ফিক্সড অ্যাসেট আছে, এগুলা অনেক বড় ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আমাকে এই জিনিসটা বুঝতে হবে অলওয়েজ, যে আমার কোম্পানিতে কি কি আছে সেটা আমাকে জানতে হবে। যেমন নিড টু নো দ্য অ্যামাউন্ট অফ অ্যাসেট, লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটিকে আমরা শর্টকাটে ওই লিখি। এই জায়গাতে প্রফিট আর লস জানা মানে হচ্ছে আমি আমার বিজনেসের ফাইন্যান্সিয়াল রেজাল্ট জানতেছি। আর এই যে আমার অ্যাসেট ফাইন্যান্সিয়াল রেজাল্ট, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, প্রফিট হয়েছে না লস, সেটার মাধ্যমে আমি ফাইন্যান্সিয়াল রেজাল্ট জানতেছি। এবং আমি অ্যাসেট, লায়াবিলিটি এবং ওনার্স ইকুইটি মানে হচ্ছে আমি বিজনেসের ফাইন্যান্সিয়াল যে আমার কন্ডিশন, অবস্থাটা কি রকম, ভালো, আমার কি বেশি লায়াবিলিটি আছে না ওনার্স ইকুইটি বেশি আছে, সেই বিষয়টা আমরা বুঝতেছি। এই যে ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন, সেটা আমরা আর কি এই দুইটার মাধ্যমে আর কি আমাদের জানা দরকার বা আমাদের জানতে হবে। এবং অ্যাকাউন্টিং এ যখন আমরা শুরু করব, আমাদের যদি ফার্স্ট পেপারে যখন আমরা চ্যাপ্টার 1 শুরু করব, তখন অ্যাকাউন্টিং ইকুয়েশন বলে একটা বিষয় আসবে, সেটা হচ্ছে A = L + OE। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। A মানে হচ্ছে অ্যাসেট, L মানে লায়াবিলিটি, OE মানে তো ওনার্স ইকুইটি, একটু আগে আমি বললাম। এই জায়গাতে এই অ্যাসেট = লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে করি, সেটার ম্যাথ আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ করব। কিন্তু এই যে এই জিনিসটা পূর্ণ যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা আসে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। এখানে আমরা যখন এই জায়গাগুলো বুঝলাম যে ফাইন্যান্সিয়াল রেজাল্ট এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশন,
তো এই ফাইন্যান্সিয়াল রেজাল্ট এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশন এই দুইটা জিনিস জানার জন্য আমরা মূলত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কাকে বলে? তো অ্যানসারটা আমরা পেয়ে গেছি যে ফাইন্যান্সিয়াল রেজাল্ট এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশন জানার জন্য যে স্টেটমেন্টসগুলো করা হয় সেইগুলাই হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 5টা টাইপের আছে, বাট আমরা মূলত ফার্স্ট পেপারে যখন করি তখন 3টা টাইপ করি। এবং আরেকটা টাইপ আছে যে টাইপটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সেটা আমাদের হচ্ছে যখন আমরা অ্যাকাউন্টিং এর সেকেন্ড পেপার করব তখন ওটার জন্য একটা ডেডিকেটেড চ্যাপ্টার আছে। এবং ফাইন্যান্সে যখন আমরা ফার্স্ট পেপার করব সেখানেও চ্যাপ্টার 4 এর একটা ফুল হাফ পার্টে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আমরা আলোচনা করতে পারবো। তাছাড়া এটার আরেকটা অংশ নাম্বার 5, যেটা আসলে কোনো ম্যাথমেটিক্যাল ফ্যাক্টর না, নোটস অ্যান্ড ডিসক্লোজার। একটা বিজনেসে অনেক চেঞ্জেস হইতে পারে, কিছু কিছু ক্লজ আছে সেগুলো ওখানে দেওয়া হয়। এই ছাড়া এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে আমি যখন শুরু করব A=L+O, এইটা পূর্ণতা পাবে বা ফুলফিল হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। যে এইখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ভালো পারার একটা মূল টার্গেট হচ্ছে আমাকে অ্যাকাউন্টস বুঝতে হবে, যে আমি কোনটা কোন অ্যাকাউন্ট, কোনটা অ্যাসেট, কোনটা এক্সপেন্স, কোনটা রেভিনিউ, কোনটা লায়াবিলিটি, কোনটা ওনার্স ইকুইটি, এবং ওটার জার্নাল ঠিক মতো করতে হবে, দেন ওটা লেজার করতে হবে, দেন ওটা ট্রায়াল ব্যালেন্স। এই হইতেছে অ্যাকাউন্টিং এর মূল বেসিক। আমি যদি এসে যারা ইন্টারমিডিয়েটে শুরু করতেছি, হইতে পারে অনেকে সায়েন্স থেকে আসছে বা অনেকে কমার্স থেকেই এই ইংলিশ ভার্সনে পড়া শুরু করলো, বাংলা মিডিয়াম থেকে ইংলিশ ভার্সনে সুইচ করছে, তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে, বা যারা একদম সায়েন্স থেকে আসে তাদের জন্য বলতেছি যে এসএসসির বইটা হাতে নাও, হাতে নিলেই দেখতে পারবা যে এইটা হচ্ছে চ্যাপ্টার 2। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কিছু থিওরিটিক্যাল আছে, তারপরে হচ্ছে এটা চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এ হচ্ছে আরো একটু ট্রানজাকশন নিয়ে আলোচনা আছে যেটা আমরা এখন করব। এরপর হচ্ছে অ্যাকাউন্টস আসবে চ্যাপ্টার 5, তারপর চ্যাপ্টার 6 হচ্ছে জার্নাল, চ্যাপ্টার 7 হচ্ছে লেজার, চ্যাপ্টার 8 হচ্ছে ক্যাশ বুক। ক্যাশ বুক হচ্ছে জার্নাল এবং লেজারের একটা আলাদা করে অংশ, বিকজ ক্যাশ বুকটাকে কেন এত স্পেশাল ভাবে একটা চ্যাপ্টার দেওয়া হয়েছে এসএসসিতে, এবং ইন্টারমিডিয়েটেও সেটা পাবা। ক্যাশ বুকের জন্য চ্যাপ্টার না পাইলেও ওটা একটার মধ্যেই থাকবে। ক্যাশ বুকটা এত ইম্পর্টেন্ট কেন? কারণ ক্যাশ বুক একটা বিজনেসের সবচেয়ে বেশি ট্রানজাকশন হয় ক্যাশ এবং ব্যাংক দ্বারা। তো ক্যাশ আর ব্যাংক হচ্ছে ক্যাশ বুকের মধ্যে আমরা ওটা স্পেশালাইজড ভাবে করা হয়। তারপর হচ্ছে চ্যাপ্টার 9 হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, চ্যাপ্টার 10 হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা হচ্ছে এসএসসির হচ্ছে সিলেবাস প্যাটার্ন ফর অ্যাকাউন্টিং। তো মোটামুটি যাদের এসএসসি নিয়ে ভয় ছিল, বা হচ্ছে যারা সায়েন্স থেকে আসছে কমার্সে বা বিজনেস স্টাডিজে ইংলিশ ভার্সনে, তো তাদের ক্ষেত্রে এইটা ভয় পাওয়ার কিছু নাই যে আল্লাহ আমি এসএসসি পড়ি না তো কোনো অবস্থা খারাপ হয়ে যাবে। এটা কোনো বড় ব্যাপার না, বড় ব্যাপার এটা খুবই ছোট। এবং আমি এখন যদি একটা মজার ব্যাপার বলি, তাহলে এই জিনিসটা রিফ্লেক্ট ইন্টারমিডিয়েটে কোথায় পড়ে। ইন্টারমিডিয়েটে যখন তুমি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আমরা শুরু করব, সেই ক্ষেত্রে এই যে এই এতটুক জিনিস প্রথমত এই যে এই পর্যন্ত এসে পড়বে হচ্ছে চ্যাপ্টার 1 এ, তারপর হচ্ছে জার্নাল, লেজার এবং হচ্ছে আমি যে ক্যাশবুকের কথাটা বললাম সেটা এসে পড়বে চ্যাপ্টার 2 তে, এবং এটা আসবে চ্যাপ্টার 4 এ। আর এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা হচ্ছে চ্যাপ্টার 9। তার মানে এসএসসির যে পড়াটা সেটা আমার অ্যাকাউন্টিং এ ইন্টারমিডিয়েটে 20টা যে মানে চ্যাপ্টার আছে, 20 চ্যাপ্টারস এর মধ্যে 4টা চ্যাপ্টারই কভার। তো এটার জন্য একটু হয়তো বা আমাকে একটু পরিশ্রম বেশি করতে হতে পারে, বাট এটা আসলে পসিবল। এই হইতেছে আমাদের অ্যাকাউন্টিং এর আজকে বেসিক নিয়ে আমরা পুরোটা আলোচনা করলাম। এটাতে আন্ডারস্ট্যান্ডিং বোঝা যায় যে আমি কতটুকু বুঝতে পারতেছি। আর মেইন কথা হচ্ছে অ্যাকাউন্টিং কখনোই কোনো সময় কঠিন না, যদি বুঝে করা যায় সেটা সবচেয়ে বেশি ইজি একটা সাবজেক্ট এবং সবচেয়ে মজার একটা সাবজেক্ট। এখানে এটা অনেকে ভাবে এটা ম্যাথমেটিক্স টাইপ ম্যাথ মানে সাবজেক্ট, বাট এটা হ্যাঁ ম্যাথ আছে কিন্তু খুবই মানে ক্যাজুয়াল নর্মাল যে ক্যালকুলেটিভ ম্যাথ। জাস্ট হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য অ্যাকাউন্টস খুবই ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টিং এর নামের মধ্যে তো অ্যাকাউন্টসটাই হচ্ছে মানে সবচেয়ে বেশি কালার্ড হচ্ছে। সো সেই ক্ষেত্রে অ্যাকাউন্টস যদি আমি বুঝি তাহলে আমার সবকিছুই হচ্ছে ইজি। এবং হইতেছে এটা 100% এফোর্ট দিলে অ্যাকাউন্টিং হচ্ছে সবচেয়ে বেস্ট একটা সাবজেক্ট বলাই যায়। আর দিন শেষে এইগুলোর পাশাপাশি আমরা হচ্ছে বিজনেস অর্গানাইজেশন, ফাইন্যান্স, এগুলো আমরা একদিন কভার করবো ইনশাল্লাহ। সো এই পর্যন্ত কার কেমন লাগলো সবাই একটু জানাবেন প্লিজ। থ্যাংক ইউ, ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে।